শুরুটা খুব সাধারণ ছিল। ঢাকা জেলার সোনারগাঁ থানার চৌদানা গ্রামে ছোট্ট এক ছেলেটি কাঠের টুকরোর গায়ে ছুরি চালিয়ে নকশা করত নিঃশব্দে। কেউ খেয়াল করত না, কিন্তু ছেলেটি জানত কাঠের মধ্যে লুকানো এক একটা গল্প আছে। শুধু সেটা তুলে আনার জন্য দরকার ধৈর্য, ভালোবাসা আর একটু শিল্পচর্চা। সেই ছেলেটি আজ বাংলাদেশের প্রথিতযশা কাঠ খোদাই শিল্পী আউয়াল মোল্লা। বয়স ৭৪, কিন্তু চোখে মুখে এখনো শিল্পের দীপ্তি। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নয়, আউয়ালের শিল্পজীবন শুরু হয়েছিল নিখাদ আগ্রহ আর প্রাকৃতিক প্রতিভা দিয়ে। তার হাতের ছোঁয়ায় কাঠ হয়ে উঠেছে অনুভূতির বাহক। এক একটা টুকরো যেন কথা বলে। আমার ওস্তাদ আউয়াল মোল্লা, উনি কাছ থেকে আমি কাজ শিখছি। এই যে এটা হলো আমটে, এটা হলো ম্যাঙ্গো বা ফিস্টে। আরও অনেক ডিজাইন আছে, আপেল আছে, শসা আছে, বেগুন আছে, মাছ চামচ আছে, ট্রে আছে, পদ্মবাটি আছে, আয়না ফ্রেম আছে, বহুত নানা রঙের ২০০-২৫০ ডিজাইনের মতন ডিজাইন আছে। প্রতিদিন এক সময় এক ডিজাইনে কাজ করি। আমি আগে ফার্নিচার কাজ করতাম। তারপর এক লোক আমাকে বললো, এই সোনারগাঁ জাদুঘর পাশে একটা লোক আছে আউয়াল মোল্লা, উনি কারো শিল্প কাজ করে। তা উনির সাথে আমার ভাই আমাকে পাঠাইছে, তাই উনি ওর সাথে একটা আসছি। উনি আসছে মতন, উনি আমার কাজ দিছে, কাজ থেকে পছন্দ করছে, তার উনি আমাকে রেখে দিচ্ছে। সেই থেকে তো আমি কাজ করতেছি এখন। দীর্ঘদিনের শ্রম ও নিষ্ঠার স্বীকৃতি তিনি পেয়েছেন অনেকবার। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক তাঁকে প্রদান করেছে শ্রেষ্ঠ কারুশিল্পী সম্মান। ২০০৯ সালে তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ শিলু আবেদ কারুশিল্প পুরস্কার, যা বাংলাদেশের কারুশিল্প সমাজে এক অনন্য সম্মান। শুধু দেশের মধ্যেই নয়, আউয়াল মোল্লার শিল্প ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পরিসরেও। ২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারুশিল্প মহাসম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সরকারি পৃষ্ঠপোষকতায় সেখানে অংশগ্রহণ ছিল তার জন্য গর্বের, দেশের জন্য গৌরবের। বাবার হাত ধরে নিজস্ব ছায়া পেরিয়ে বাবার কাজ দেখে বড় হওয়া রফিকুল ইসলাম আজ শুধুই উত্তরসূরি নন, নিজেও একজন প্রতিষ্ঠিত কাঠখোদাই শিল্পী। তার হাতে বাবার শিল্প পেয়েছে নতুন মাত্রা, আধুনিকতা আর নতুন উপস্থাপন রীতি। আমার ৩ পুরুষের পেশা এটি। আমার দাদা কাঠের কাজ করত, ঘর এবং পালঙ্ক ওইসব তৈরি করত। পরবর্তীতে আমার বাবা এই পেশাটাকে একটু অন্য ধাঁচে নিয়ে গিয়েছে, নতুনত্বর ভিতরে, যেমন ব্যবহার্য চামচ, ট্রে এবং ফুলদানি, টেবিল এবং শৌখিন সব জিনিসপত্র, যার বাংলাদেশে এবং দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে। আমার হাতে করি বলতে গেলে আমার পরিবেশ আমার বাবার কাছ থেকেই শেখা। ৯ বছর বয়স থেকে আমি সরাসরি এই মাধ্যমে কাজ করছি, আর এই কাজের মধ্যে আমি খুবই আনন্দ পাই। এবং ২০১৬ সালে বিসিক থেকে আমি কারুগৌরব পুরস্কার লাভ করি। তারপর আমি ২০১৭-তে চায়নার গুয়াংজুতে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের তত্ত্বাবধানে আমি প্রোগ্রামে অংশগ্রহণ করি। তারপরে আমি ২০১৯-এ উজবেকিস্তানের কোকান্ডে একমাত্র বাংলাদেশি হিসেবে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণ করি। পরবর্তীতে আমি ২০২১ সালে
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ইন্ডিয়ার নয়াদিল্লিতে প্রগতি ময়দানে একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি। সেখানে ব্যাপক সাড়া পাই। দেশে এবং দেশের বাইরে ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমি এই পেশাটাকে আমার নিজের একমাত্র পেশা হিসেবে গ্রহণ করেছি। এটা একটা চাম্বল কাঠের উপরে করা ডিজাইন, একটা যেটাকে বলে বননৃত্য। তো এই কাজটা করতে খুবই কষ্টসাধ্য কাজ, কারণ হচ্ছে একটি 1.5 ইঞ্চি পুরো কাঠ কেটে কেটে এই ডিজাইনটা করতে হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা এই কাজটি প্রথম করে। পরবর্তীতে আমি ছোট অবস্থায় এই কাজটি আমার নিজের হাতের তৈরি। এটা বর্তমানে 22 বছর বয়স এই কাজটির, যার সেকেন্ড পিস এখন হবে না। কারণ হচ্ছে এই ডিজাইনটা কাটতে যেই মেধা এবং যেই উদ্যম প্রয়োজন এখন আর ওইভাবে আসলে করা সম্ভব না। এটা হচ্ছে একটা ময়ূরপঙ্খী নৌকার আদলে করা। এটার বিশেষত্ব হচ্ছে এই কাঠটা হচ্ছে একটা কাঠকে কেটে একটা ময়ূরের আকৃতি এবং এর ভিতর দিয়ে খোদাই করাটা খুবই কষ্টসাধ্য কাজ, যা সেম আর হবে না। আউয়াল ও রফিকুলের কাঠ খোদাইয়ে আছে বাঙালির গ্রামীণ জীবন, প্রকৃতি, ইসলামী অলঙ্করণ এবং কখনো কখনো সমসাময়িক চিন্তার প্রতিফলন। তারা কাঠের মধ্যে খুঁজে পান কাব্য নকশার ভেতর সুর। তাদের কাজ শুধু গৃহসজ্জা নয়, কখনো তা হয়ে ওঠে সংস্কৃতির প্রতিনিধিত্ব, মসজিদের মিনার, দরজার কারুকাজ, দেয়ালের শিল্পচিত্র বা দেশের ঐতিহ্য নিয়ে তৈরি করা নকশা। আমি জন্মগতভাবে এই কাজ করি। যখনই আমার বুঝ হয়েছে, স্কুলে যাই, তখন থেকে এই কাজের সাথে জড়িত। দেখা গেল কি মানুষ বাড়িতে খাট পালঙ্গের কাজ করলে মানুষ টাকা পয়সা দিতে অনেক কষ্ট বোধ করে, একটা নিঃশ্বাস ডালে। তো চিন্তা করলাম যে মানুষের বাড়ি কাজ না কইরা এই কাজটা আমি করব। তারপরে তেনে এই কাজ আরম্ভ করলাম। সম্ভবত 82 সনে আমার অজান্তে আমি বিসিকেতে সার্টিফিকেট পাই, পুরস্কার পাই। এখন এই কাজটা আগে যেরকম ছিল এর থেকে ভিন্ন খাতে কিছু আধুনিক সংযোগ কইরা আমি জিনিস ডিজাইন করি, যাতে দর্শকের আকর্ষণ হয়। কিন্তু জিনিসের চাহিদা অনেক আছে, নতুন কোনো লোক তৈরি করা যাইতেছে না, কারণ অনেকের লোকজনে আগ্রহী না এইসব কাজ করতে। কারণ বৈশা করতে হয়, কষ্ট মনে করে শিখতে আইলে এদের 500 টাকা হাজিরা দিতে হয়, কিন্তু 500 টাকা হাজিরা দিয়ে আমার পক্ষে তো শিখানটা সম্ভব না। আমার কারিগর 88 বন্যার সময় এখানে পানি ছিল এতটুক, এই পানির উপরে আমি 26 জন কারিগর কাজ করাইছি। ইটালিতে আমি এক্সপোর্ট করছিলাম। 2 ছেলে 1 মেয়ে, 3 জন আমি মাস্টার্স পাস করাইছি। তখন হ্যাঁ মানে আমার এই কাজটা ধরে রাখতে চেষ্টা করতেছে। তাদের বাড়ি শুধু বসবাসের স্থান নয়, এক ধরনের ওয়ার্কশপ বা শিল্পচর্চার ঘর। সেখানে প্রতিদিন বসে কাঠ খোদাই করেন আর তৈরি হয় নতুন নতুন শিল্প। আউয়াল মোল্লা ও রফিকুল ইসলাম একজন প্রতিষ্ঠাতা আর একজন উত্তরাধিকার, কিন্তু দুজনই শিল্পের একনিষ্ঠ ভক্ত। তারা প্রমাণ করেছেন, ভালোবাসা দিয়ে যদি কেউ কাঠের গায়ে গল্প লিখতে জানে, তবে সেই গল্প শুধু শিল্প নয়, হয়ে ওঠে উত্তরাধিকার।
আশুতোষ চন্দ্র সূত্রধর একজন দক্ষ কাঠশিল্পী, যিনি 1970 সালের পূর্ব থেকে এই শিল্পের সঙ্গে জড়িত। তিনি কাঠের ঘোড়া, হাতি ও অন্যান্য কাঠের শিল্পকর্ম তৈরি করে আসছেন, যা নান্দনিকতা ও কারুকার্যের দিক থেকে সমৃদ্ধ। তাঁর কাজ নিখুঁত নকশা ও দক্ষতার পরিচয় বহন করে, যা তাকে এই শিল্পে বিশেষ স্থান করে দিয়েছে। তিনি বিভিন্ন মেলায় ও উৎসবে অংশগ্রহণ করে তাঁর সৃষ্টিকর্ম প্রদর্শন করেছেন এবং তাঁর শিল্পকর্ম স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। তাঁর প্রতিভা শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি। সরকারি পৃষ্ঠপোষকতায় 2013 সালে তিনি জাপানে এবং 2014 সালে নেপালে তাঁর শিল্পকর্ম প্রদর্শন করেছেন। এসব আন্তর্জাতিক প্রদর্শনীতে তাঁর কাজ ব্যাপক প্রশংসিত হয়েছে, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী কাঠ শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়তা করেছে। আমি কাঠে গেলে 50 বছর ধরে এই কাজ করি। এই কাজটা আমি শিখছি আমার বাবারতে শিখছি। এবারে মনে করেন আমি এই কাজের উপরে জাপানে গেছি, নেপালে গেছি, 8টা পুরস্কার পাইছি, বিচি গেতে পাইছি, কারি গেতে পাইছি, বিচি গেতে পাইছি 3বার, সোনাগাঁ জাদু করতে পাইছি, চ্যানেল আইতে পাইছি, মাস্টারকা টেলিভিশন পাইছি, নেমনে মিলাই 8টা পুরস্কার পাইছি। আমাদের এই মালটার চাহিদা আগে অনেক ভালো ছিল, এখন মনে হয় যে প্লাস্টিক বাড়িয়ে যাওয়াতে আমাদের মনে হয় ওদের মালটা একটু চাহিদা কম। তবে মোটামুটি আছে, আমার মালে এখনও ইন্ডিয়া যায়। প্রত্যেক মাসে আমি মনে হয় 2-4-20 হাজারটার মাল ইন্ডিয়া পাঠাই। আমার ওই জাদুঘরের ভিতরে আবার একটা দোকান আছে, ওই দোকান মোটামুটি চললে মোটামুটি ভালোই। প্লাস্টিক না বাড়লে মনে করেন আমাদের ব্যবসা খুব ভালো আসছিল আগে। এখন মনে করেন একটু ব্যবসাটা একটু দম আর কি বর্তমানে। এটা আমার বাপ দাদা করে গেছে, আমরাও এই ব্যবসাটা এখনও ধরে রাখছি। কিন্তু এই ফ্যামিলির মধ্যে মনে করেন আমি পুরো বাংলাদেশের আমি আর একটা আমার মামাতো ভাই, আপনার 2টা কারিগরি আছে। এই 2টা কারিগরের মধ্যে আপনার যদি মারা যায় এই কারিগর আর কেউ নাই। চারুকলা মনে করেন বছরে একটা মেলা হয়, ওই মেলাতে মনে করেন আমাদের ব্যবসা খুব ভালো হয়, মাল আমাদের চাহিদা বেশি। আবার এই জাদুঘরে মনে হয় 1 মাসের একটা মেলা হয়, ওই মেলায় আমাদের মোটামুটি ভালোই হয়। আবার ওই যে বাংলা ঘাটে পয়লা বৈশাখী মেলা হয় 10 দিন, ওইটাই মোটামুটি আমাদের চলে। আমরা 3-4টা মেলা করে মনে করেন বর্তমান টিকা দিচ্ছি, নাহলে আমার টিকার কোনো পথ ছিল না। যে সুগার শুরু করছে সুগার পার্থক্য অনেক চাহিদা ছিল। আমাদের এই মাল গঙ্গাসাগর গেছিল, বাদনি হইতো, নাঙ্গলবন হইতো, ময়মনসিং হইতো, বরিশালে বাদনি হইতো, ওইখানে আমাদের মেলার অনেক মালের চাহিদা ছিল। এখনও মনে করেন আমি এই কাজটা ধরিয়ে রাখছি, আমি এই কাজটা ছাড়ি না। এই ছাড়া আর কোনো আমার কাজ আমার জানার মতো কোনো নাই। আর আগে করতাম মাঝে মাঝে একটু ঘর দুয়ারের কাজ, এখন এই 2 সাইডে দিয়ে মনে হয় এইটা নিয়ে আছি বর্তমান। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে তিনি এই শিল্পের চর্চা করছেন এবং তার অভিজ্ঞতা ও নিষ্ঠা নতুন প্রজন্মের কাঠশিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। কাঠের হাতি, এটা আমি নিজে বানাই। এটা বানাই মনে করে পালিশ করে রং করে এটা সাজাইলে এটা সৌন্দর্যের জন্য আমরা এটা ডিজাইনটা করি আর কি। এটাও আমি মনে করি হাতি কাজ করি, এটা আমি নিজে তৈরি করে রং করে ঘোরা লাইন, এটা সৌন্দর্যের জন্য এটা সাজাই। কিনে এটা ঘরে সাজাই করে অড্ডুবে রাখে গেটসুপে রাখে। ঢাকা, আড়ঙে, মতিঝিল, এই যে বনানী, গুলশান, এইসব বিভিন্ন জায়গার মধ্যে বেচা কিনে হয় আর কি। ইন্ডিয়াও যায় কিছু মালামাল। প্রাচীনকালে বা কয়েক শতাব্দী পূর্বেও মূল্যবান কাঠের প্রাপ্যতার সংখ্যা ছিল কম। কাঠশিল্পের কাজে কর্মে রাজা, বাদশাহ তথা
নৃপতিদের যথেষ্ট পৃষ্ঠপোষক ছিল। তখন কাঠশিল্পীদের কোনরূপ আর্থিক দৈন্যতা ছিল না। অধ্যাবসায়, একাগ্রতা ও সৃজনশীল মনোরম কাঠশিল্প অনায়াসে শ্রেষ্ঠত্ব অর্জনে সক্ষমতা লাভ করেছিল।